বিসমিল্লাহির রহমানির রহিম। এমটি মিজান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা শুরু করতেছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস বেসিক আলোচনা একটু মনোযোগ সহকারে দেখবে। এখানে প্রথমে আলোচনা কি আছে দেখো। বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন অফ রিয়েল নাম্বারস। স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। ন্যাচারালের এন দিয়ে আমরা স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করি, যেখানে স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 ইত্যাদি। হ্যাঁ, স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা এদেরকে বলা হয়। আবার 2 3 5 7 ইত্যাদি সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলা হয়। মৌলিক সংখ্যা কাকে বলে তোমরা জানোই, যে সকল স্বাভাবিক সংখ্যাকে এক এবং ওই সকল সংখ্যা দ্বারা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। আচ্ছা, এরপর কি দেখো 4 6 8 9 ইত্যাদি সংখ্যাগুলোকে যৌগিক সংখ্যা বলা হয়। দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু এক হলে এদের পরস্পরের সহমৌলিক সংখ্যা বলা হয়। কি বলছে? দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু এক হলে এদেরকে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলা হয়। সহমৌলিক সংখ্যা কি তোমরা ক্লাস 6-7 জেনে আসছো, যে দুইটি সংখ্যা এর উদাহরণ দেওয়া আছে এখানে 6 এবং 35। তাহলে এদের সাধারণ গসাগু হচ্ছে এক ছাড়া অন্য কিছুর মিল নাই। যেমন আমি যদি তোমাদেরকে দেখাই, আমি কিন্তু বেসিক আলোচনা করতেছি একবারে শুরু থেকে, একদম শুরু থেকে। একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 35। 6কে যদি আমি ভাগ করি তাহলে 1 গুণন 6, 3 দুগুণ 6, তার মানে এখানে পেলাম হচ্ছে 1 2 3 এবং 6। হ্যাঁ, ভাঙালাম। 35কে যদি ভাঙাই 1 গুণ 35, 5 7 35, আর ভাগ যাচ্ছে না। তাহলে এখানে পেলাম হচ্ছে 1 5 7 এবং 35। এখন দেখো তো এই দুইটির মধ্যে আমাদেরকে এখানে কি বলেছে দেখো, এই দুটির মধ্যে আমাদের এই এক ছাড়া অন্য কোনো সংখ্যার মিল নাই। বুঝতে পারলে? এই জন্য আমরা 6 এবং 35কে আমরা সহমৌলিক সংখ্যা বলতে পারি। এরপর দেখো পূর্ণ সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। অর্থাৎ আমাদের যদি আমি একটা তোমাদেরকে, এটা একটা সংখ্যা রেখা মনে করো, 0, ডান দিকে হচ্ছে প্লাস ইনফিনিটি মানে ধনাত্মক, আর বাম দিকে হচ্ছে মাইনাস ইনফিনিটি, এদিকে ঋণাত্মক 1 2 3 4, -1 -2 -3। এখানে সংখ্যা রেখায় যত সংখ্যাগুলো আছে আমাদেরকে অখণ্ড সংখ্যা, সবগুলোকেই আমরা পূর্ণ সংখ্যা বলি, সবগুলোকেই পূর্ণ সংখ্যা বলি। সেই কথা বলছে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। আচ্ছা, এরপরে দেখো ভগ্নাংশ সংখ্যা। ফ্র্যাকশনাল নাম্বার। পি বাই কিউ আকারের কোনো সংখ্যাকে সাধারণ ভগ্নাংশ সংখ্যা বা সংক্ষেপে ভগ্নাংশ বলা হয়, যেখানে পি এর মান কখনো, কিউ এর মান কখনো শূন্য হতে পারবে না। নিচে যদি শূন্য হয়, শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে সে ভাগটা করা যায় না, ম্যাথ ইরর আসে। আবার উপরের সংখ্যা মানে লবের মান কখনো এক হবে না। এই দুটো হচ্ছে শর্ত। পি বাই কিউ আকার প্রকাশ করা গেলে তাকে ভগ্নাংশ বলা হবে, কিন্তু শর্ত হচ্ছে এই কিউ এর মান কখনো শূন্য হবে না এবং পি এর মান হচ্ছে 1 হবে না, এবং পি দ্বারা কিউ দ্বারা পি নিঃশেষে বিভাজ্য নয়, মানে ভাগ করলে ভাগ শেষে 0 হবে না, এরকম বলছে আর কি। যেমন এখানে উদাহরণ দিচ্ছে, তোমরা বুঝতেই পারতেছো এগুলো কথা। বেসিক আলোচনা, এত গভীর আলোচনা করার দরকার নাই। তাহলে ভগ্নাংশ কাকে বলে? পি বা কিউ আকারের সংখ্যাকে ভগ্নাংশ বলা হয়, যেখানে শর্ত হচ্ছে এইটা। আবার কোনো সাধারণ ভগ্নাংশ পি বাই কিউ এর ক্ষেত্রে P
পি এর মান কিউ থেকে ছোট, পি লেস দেন কিউ হলে ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ বলা হয়, পি গ্রেটার দেন কিউ হলে তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। এটা আমরা ছোট থেকেই জানি, আলোচনার তেমন কিছু নেই। এখান থেকে মূলদ সংখ্যাটা দেখো, রেশনাল নাম্বার মূলদ সংখ্যা। পি বাই কিউ আকারে কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হবে যদি বা যখন পি ও কিউ পূর্ণ সংখ্যা। কি বলছো দেখো, পি বাই কিউ আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হবে যখন পি ও কিউ পূর্ণ সংখ্যা হবে। পূর্ণ সংখ্যাকে আমি কিছুক্ষণ আগে দেখালাম। এবং যেখানে কিউ এর মান শূন্য হবে না, শর্ত কিউ এর মান মানে এই নিচের হর কখনো শূন্য হওয়া যাবে না। তাহলে এখানে কিছু উদাহরণ দিয়েছে, উদাহরণটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটা উদাহরণ আছে, সেটা আমি তোমাদেরকে দেখাই। এই জিনিসটা অনেকে বোঝে না, এই যে হ্যাঁ এটা আমি বুঝাচ্ছি। তাহলে এখানে কি বললাম, এই যে 3, এটা এই 3 সংখ্যাটাকে আমরা ভাগ আকারে প্রকাশ করবো। নিচে যদি 1 লিখি তাহলে তো পি বাই কিউ আকারে প্রকাশ হয়ে গেল। তাহলে যত ধরনের স্বাভাবিক সংখ্যা আছে সবগুলোকে আমরা মূলদ সংখ্যা বলতে পারি। যত ধরনের স্বাভাবিক সংখ্যা আছে সবগুলোকে মূলদ সংখ্যা বলতে পারি। যত ধরনের ভগ্নাংশ সংখ্যা আছে সবগুলোকে আমরা মূলদ সংখ্যা বলতে পারি। আবার এটা হচ্ছে একটা হচ্ছে তোমাদের আবৃত দশমিক ভগ্নাংশ। তোমরা একটু পরে আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি। দশমিক ভগ্নাংশ মানে এগুলোকে আমরা হচ্ছে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি, যেমন 1.66666 ইত্যাদি। এই সংখ্যাগুলোকে আমরা আবৃত করতে পারি। আমি কিন্তু তোমাদেরকে ডিটেলস বলতেছি, মানে অনেকে আবার বিরক্ত হবে না যে এগুলো আলোচনার কোনো বিষয় নয়, এত আলোচনা করার কি প্রয়োজন। তোমরা আশা করা যায় তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা উপভোগ করবে। যদিও ক্লাসটা খুব সহজ, স্কিপ করার কোনো প্রয়োজন নাই, তোমরা দেখো। অমূলদ সংখ্যা, যে সকল সংখ্যাকে পি বা কিউ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে আমরা বলতে পারি, যেখানে পি ও কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা, যেখানে কিউ এর মান শূন্য হবে না, তাহলে তাকে অমূলদ সংখ্যা বলা হয়। তাহলে আমরা সংখ্যা এইভাবে বলতে পারি, যে সকল সংখ্যাকে পি বা কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যায় কিন্তু কিউ এর মান কখনো শূন্য হতে পারবে না, নট ইকুয়াল 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়। পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা। কি বলছে, পূর্ণবর্গ সংখ্যা নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটা অমূলদ সংখ্যা। তেমন এই কথাটা আমি তোমাদেরকে একটু বুঝাই, তারপরে বলতেছি। পূর্ণবর্গ সংখ্যাগুলো হচ্ছে 4, 9, 16, 5 5 25, 6 6 36, 7 7 49, 49, এগুলোকে বলা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এগুলো ছাড়া, এগুলোর বর্গমূল ছাড়া বাকিগুলো যত সংখ্যা, যেমন 3, 2, এরপরে কত আছে 4 তো লিখলাম, 5, এরপরে 6, এগুলোর যদি আমি বর্গমূল করলাম তাহলে এগুলোকে বলা হচ্ছে অমূলদ সংখ্যা। আশা করা যে বুঝতে পারছো। মানে পূর্ণবর্গ নয় এরকম সকল সংখ্যার বর্গমূলকে আমরা একটা অমূলদ সংখ্যা বলতে পারি, এতটুকু মনে রাখবে। কোনো অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না। অনুপাত মানে ভাগ, অনুপাত মানে হচ্ছে ভাগ। তাহলে অমূলদ সংখ্যাগুলোকে ভাগ আকারে প্রকাশ করা যায় না, মানে পি বা কিউ আকারে প্রকাশ করা যাবে না, এতটুকু মনে রাখবে। আচ্ছা, দশমিক ভগ্নাংশ সংখ্যা, ডেসিমেল ফ্র্যাকশনাল নাম্বার। হ্যাঁ, কি বলছে দেখো, মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হলে একে দশমিক ভগ্নাংশ বলা হয়। কি বলছে, মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হলে একে দশমিক ভগ্নাংশ বলা হয়। যেমন 3 একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, একে আমি 3.0 লিখলাম, মানে দশমিক আকারে প্রকাশ করলাম, এইভাবে লেখা যায়, এটা হচ্ছে একটা দশমিক ভগ্নাংশ। আবার এখানে আছে 5/2, 5কে আমি যদি 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে 2.5, তাহলে এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ, মানে দশমিক সংখ্যার মধ্যে দশমিক আছে, এতটুকুই। আবার 10কে আমরা 3 দ্বারা যদি ভাগ করি তাহলে 3.3333 ইত্যাদি ইত্যাদি। তাহলে এগুলোকেই আমরা বলতে পারবো দশমিক থাকা, মানে হচ্ছে এগুলোকে বলতে পারবো দশমিক ভগ্নাংশ।
এতটুকু মনে রাখবে। দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যা সসীম হলে এদেরকে সসীম দশমিক ভগ্নাংশ এবং অঙ্ক সংখ্যা অসীম হলে এদেরকে অসীম দশমিক ভগ্নাংশ বলা হয়। এগুলো তো বুঝতেই পারতেছ। যেমন এগুলো হচ্ছে সসীম, দশমিকের পরে দুইটা আমরা দেখতে পাচ্ছি এটা সসীম, আবার হচ্ছে এই দশমিকের পরে অসীম ডট 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 মানে হচ্ছে অসীম, তাহলে এগুলো হচ্ছে অসীম। আবার অসীম দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে দশমিক বিন্দুর পর কিছু অঙ্কের পুনরাবৃত্তি হলে এদেরকে সসীম আবৃত দশমিক ভগ্নাংশ এবং অঙ্কগুলো পুনরাবৃত্তি না হলে তাদেরকে অসীম অনাবৃত ভগ্নাংশ বলা হয়। আমি এই জিনিসটা একটু খাতায় বুঝে দিই, তোমরা বুঝতে পারতেছো, তারপর আমি একটু বুঝাই দিই। মনে করে একটা সংখ্যা লিখলাম 1.37337 ডট 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 ডট। তার মানে দশমিকের পরে এই দুইটা সংখ্যা বারবার রিপিট হচ্ছে, 1.37 এই দুইটা সংখ্যা রিপিট হচ্ছে বারবার। তাহলে এই সংখ্যাটাকে আমরা কি বলতে পারবো? আবৃত অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। এই সংখ্যাটা হচ্ছে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। আবার মনে করো 1.375375 ডট 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 ডট। তাহলে এখানে আমরা কীভাবে লিখতাম এটা? 1.375 তিনটা মানে রিপিট আছে, 375 375 375। তার মানে এই 3-এর উপর একটা পৌনঃপুনিক, 5-এর উপর একটা পৌনঃপুনিক, মাঝখানের এর উপর পৌনঃপুনিক দেওয়ার কোনো প্রয়োজন নাই। এভাবে লিখতে হয়, মানে 3টার উপর পৌনঃপুনিক দেওয়া যায় না, প্রথমটার উপরে এবং শেষেরটার উপরে। তাহলে এটাকেও বলা হচ্ছে আমাদের অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। কিন্তু কোনো কারণে যদি সংখ্যাগুলো আমরা এরকম পাই 2.3748, হ্যাঁ, 4 2 0 1 2 3, মানে কোনো সংখ্যা রিপিট নাই, সবসময় আলাদা আলাদা সংখ্যা পাচ্ছি, তখন এই ধরনের সংখ্যাকে আমরা বলতে পারবো অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। যেগুলো এখানে তোমাদের রিপিট দেওয়া আছে, এগুলো বলার আর তেমন কিছু নাই। এরপরে দেখো বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার। বাস্তব সংখ্যাকে আর দ্বারা প্রকাশ করা হয়। সকল মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। যত ধরনের মূলদ সংখ্যা আছে, মূলদ সংখ্যা কি কি এখান থেকে ভালো করে বুঝতে হবে, কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যত ধরনের বাস্তব সংখ্যা আছে সবগুলোকেই মূলদ সংখ্যা বলা হয়। আবার যত ধরনের ভগ্নাংশ সংখ্যা আছে সবগুলোকেই মূলদ সংখ্যা বলা হয়। তাহলে যত ধরনের মূলদ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, অমূলদ সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা, শূন্য, তারপর হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ, অনাবৃত দশমিক ভগ্নাংশ, যত ধরনের সংখ্যা আছে সবগুলোকে আমরা বলবো রিয়েল নাম্বার। সবগুলো বাস্তব সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত। ধনাত্মক সংখ্যা, পজিটিভ নাম্বার, শূন্য থেকে বড় সকল সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয়, যেমন ইত্যাদি ইত্যাদি। তোমরা বুঝতে পারতেছ। ঋণাত্মক নাম্বার, যে শূন্য থেকে ছোট সকল সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হচ্ছে। অঋণাত্মক সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে অনেককে বোঝানো যায় অঋণাত্মকটা কি। আমরা জানি এই যে ধনাত্মক সংখ্যা যখন শূন্য সহ হবে, হ্যাঁ, ধনাত্মক যত সংখ্যা আছে শূন্য সহ, তখন আমরা তাকে বলতে পারবো অঋণাত্মক সংখ্যা, নন নেগেটিভ নাম্বার। শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয়। যেমন আমি তোমাদেরকে এখান থেকে মজার একটা জিনিস দেখাই। এটা হচ্ছে একটা সংখ্যা রেখা, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 থেকে শুরু করে এই দিকে ডান দিকে, মানে প্লাস ইনফিনিটি পর্যন্ত, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা। শূন্য থেকে শুরু করে ডান দিকে প্লাস ইনফিনিটি পর্যন্ত শূন্য সহ, এটাকে বলবো অঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক। এই হচ্ছে কাহিনী, শূন্য সহ আর শূন্য ছাড়া। এখানে তেমন কিছুই নাই, তোমরা বুঝতেই পারতেছ। এখানে এখন একটা জিনিস দেখো,
এখানে বাস্তব সংখ্যা এবং কিছু তোমাদের একটা ছক দেওয়া আছে এবং কাজ দেওয়া আছে। বাস্তব সংখ্যাকে ভাঙালে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা পাওয়া যায়। সকল ধরনের মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। আবার হচ্ছে মূলদ সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুইভাবে ভাগ করতে পারি, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যা আবার হচ্ছে, এগুলো তোমরা দেখতেই পাচ্ছ, তো তারপর আমি মুখে মুখে বলতেছি তোমাদেরকে কেন, কারণ কোনো জিনিস একটা জিনিস মনোযোগ দিয়ে শোনো তোমরা, 1 মিনিট শোনো। আমাদের মস্তিষ্কে কোনো জ্ঞান অর্জন হয় কয়েকটা নিয়মে। কেউ দেখে শিখবে, কেউ শুনে, আবার কেউ চর্চার মাধ্যমে। তা আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি এবং শোনাচ্ছি সাউন্ডের মাধ্যমে, যাতে তারপরও তোমরা একটু বুঝতে পারো। এই জিনিসগুলো ইজি, তারপরও এখানে কোনো ব্যাপার না। তারপর আমি রিপিট করি। পূর্ণ সংখ্যা হচ্ছে ধনাত্মক, শূন্য, ঋণাত্মক। আমরা ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য সহ সকলকেই আমরা পূর্ণ সংখ্যা বলতে পারি। আবার ভগ্নাংশ সংখ্যা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। আবার ধনাত্মক সংখ্যা হচ্ছে 1 সহ মৌলিক এবং যৌগিক সংখ্যাকে, যেটা আমি তোমাদেরকে এই পাশে দেখালাম। সাধারণ ভগ্নাংশ হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত সাধারণ ভগ্নাংশ, প্রকৃত এবং অপ্রকৃত। এবং এটাকে অপ্রকৃতকে আমরা মিশ্র রূপেও প্রকাশ করতে পারি, এই জন্য 2 দিকে তীর চিহ্ন দিচ্ছে। হ্যাঁ, অপ্রকৃত ভগ্নাংশকে আমরা ভাগ করলে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারি। আবার দশমিক ভগ্নাংশ হচ্ছে 2 ধরনের, সসীম আর হচ্ছে অসীম। আবার ভালো করে দেখো, সসীম এবং অসীম আবৃত। আর অম্লদ সংখ্যাকে যখন আমরা বিশ্লেষণ করব, ভাগ করব, অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবো, যেটা তোমাদেরকে আমি এখানে দেখালাম। কাজ এখানে কি দিছে এটা বুঝতেই পারতেছ। বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস, এখানে 3/4 এটা হচ্ছে একটা ভগ্নাংশ, বুঝতে পারতেছ, প্রকৃত ভগ্নাংশ, কারণ উপরে হর হচ্ছে ছোট। 5 হচ্ছে একটা, এটাকে আমরা পূর্ণ সংখ্যা বলতে পারি, আবার বাস্তব সংখ্যা বলতে পারি, বাস্তব সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বলতে পারি। তার মানে 5 একটা স্বাভাবিক সংখ্যা অথবা পূর্ণ সংখ্যা, যে কোনো একটা বলতে পারবে তুমি, স্বাভাবিক সংখ্যায় বলো। -7 ঋণাত্মক সংখ্যা, √13 এটা হচ্ছে মূলদ সংখ্যা, কারণ 13 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে পূর্ণবর্গ সংখ্যা না হলে তার উপর বর্গমূল মানে হচ্ছে অম্লদ সংখ্যা। শূন্যটা কি? শূন্য একটা পূর্ণ সংখ্যা, এই যে লেখা আছে দেখো উপরে, পূর্ণ সংখ্যা। 1 কি? 1 একটা ধনাত্মক নাম্বার, এই যে ধনাত্মকের মধ্যেও মৌলিক, যৌগিক এবং 1। 9/7 একটা ভগ্নাংশ, কেমন ভগ্নাংশ? এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। দেখো উপরে লব হচ্ছে বড়। 12 একটা স্বাভাবিক সংখ্যা। 2 পূর্ণ 4/5 এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশের মধ্যে মিশ্র। আর 1.1234 এটা দেখো অসীম, এটা হচ্ছে সসীম একটা দশমিক ভগ্নাংশ। কিন্তু আমি দেখালাম, এটা একটা সসীম দশমিক ভগ্নাংশ। আবার হচ্ছে 0.323 মানে 2 3 2 3 রিপিট আছে, 2 এর উপর পূর্ণপণিক, 3 এর উপর পূর্ণপণিক। তাহলে এটা হচ্ছে দেখো অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, অসীম আবৃত। সংখ্যাগুলোর অবস্থান দেখাও। এগুলো কোথায় অবস্থান সেগুলো দেখাতে হবে, সেটা বলছে। বুঝতে পারতেছ এগুলো কি। এরপরে আমি শুধু এখানে সংখ্যা নিয়ে একটু আলোচনা করলাম, যে সংখ্যা সম্পর্কে একটা ধারণা। উদাহরণ নম্বর 1 এই পর্বে আলোচনা করি, তারপর এটা শেষ করে দিব। উদাহরণ নম্বর 1 কি বলছে? √3 এবং 4 এর মধ্যে 2টি অমূলদ সংখ্যা নির্ণয় করা। এটা 2টা নিয়মে অঙ্কটা করা যায়। কি বলেছে? √3 এবং 4 এর মধ্যে 2টি অমূলদ সংখ্যা নির্ণয় করা। অমূলদ সংখ্যা কি? এই যে সকল সংখ্যাকে p/q আকারে মানে ভাগ আকারে প্রকাশ করা যায় না, তাদেরকে আমরা অমূলদ সংখ্যা বলি। সেটা এখন আমি তোমাদেরকে এখানে বুঝে দিব এবং অন্য নিয়মে, ব্যতিক্রম নিয়মে একটা তোমাদেরকে করে দিব। দেখো তোমাদেরকে কাছে কোনটা সহজ মনে হয়। বই থেকেই প্রথমে বুঝে দেই। এখানে √3 মানে হচ্ছে, √3 একটা ক্যালকুলেটরের মান বের করবে, এটা হচ্ছে ক্যালকুলেটরের একটা মান। ক্যালকুলেটর চাপলে √3 উপরে 1.3732 ইত্যাদি পাবো আমরা। মনে করি √3 এবং 4 এর মধ্যে যে কোনো 2টি অমূলদ সংখ্যা, একটা ধরে নিলাম হচ্ছে a, একটা ধরে নিলাম b। ধরে নিলাম 2টি অমূলদ সংখ্যা হচ্ছে a এবং b, যেখানে a সমান √3 + 1, b সমান √3 + 2।
এ ও বি উভয়ই অমূলদ সংখ্যা। কেন? অমূলদ সংখ্যার সঙ্গে যদি কোনো সংখ্যা যোগ করা হয় তাহলে অমূলদ সংখ্যাই পাওয়া যায়। দেখো √3 একটা অমূলদ সংখ্যা, তাহলে অমূলদ সংখ্যার সঙ্গে একটা সংখ্যা যোগ করে নিলাম, তাহলে অমূলদ সংখ্যাই পাবো। এখানেও তাই করলাম। এবং উভয়ই √3 এবং 4-এর মধ্যে অবস্থিত, তাহলে এই মানটা √3 এবং 4-এর মধ্যে অবস্থিত। তাহলে আমরা বলতে পারবো √3 এবং 4-এর মধ্যে এইটা এবং এইটা দুটি অমূলদ সংখ্যা। অতএব এ ও বি দুইটি নির্ণেয় অমূলদ সংখ্যা। এরকম অসংখ্য অমূলদ সংখ্যা নির্ণয় করা যায়, শুধু একটা না, দুইটা না, অসংখ্য নির্ণয় করা যায়। কেমন করে আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা সহকারে বুঝাই। দেখো বলছে যে √3 এবং 4-এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো, কিন্তু কোনোভাবে তোমাদেরকে যদি বলতো যে 3টি অমূলদ সংখ্যা নির্ণয় করো বা 4টি অমূলদ সংখ্যা নির্ণয় করো, তখন তোমরা কেমন করে নির্ণয় করতে? তাহলে মনে করো একটা সংখ্যা অমূলদ সংখ্যা এ, তাহলে এটা নির্ণয় করতাম মনে করো যে √3 + 4/2, তার মানে একটা অমূলদ সংখ্যা পেয়ে গেলাম। বি √3 + 4 + 4/3, দুইটা অমূলদ সংখ্যা পেয়ে গেলাম। √3 + 4 + 4 + 4 কয়টা হলো? 1 2 3 4, 4 দ্বারা ভাগ করে দাও। তাহলে এইভাবে তিনটা অমূলদ সংখ্যা পেয়ে গেলাম। এইভাবে তোমরা অসংখ্য অমূলদ সংখ্যা নির্ণয় করতে পারো তোমাদের ইচ্ছা মতন, কিন্তু যখন এটা যদি ক্যালকুলেশন করো তাহলে এই মানটা 4 থেকে ছোট হয়ে যাবে। দেখো এই মানটা তোমরা ক্যালকুলেশন হিসাব করলে দেখো 4 থেকে ছোট হয়ে যাবে, 4 থেকে কখনোই বড় হবে না। কিন্তু আবার ডি নাম্বার মনে করো 4 নাম্বার, √3 + 4 + 4 + 4 + 4 ডিভাইডেড কত হলো? 1 2 3 4 5টি, এই 5 দ্বারা ভাগ করে দাও। তাহলে এই মানটা 3 থেকে মানে 4 থেকে ছোট হবে। তাহলে এগুলোই হচ্ছে অমূলদ সংখ্যা। অসংখ্য অমূলদ সংখ্যা এভাবে তুমি নির্ণয় করতে পারো। যেমন আমি যদি ক্যালকুলেটরে এই মানটা তোমাদেরকে দেখাই কত আসে, দেখো √3 দেখতে পাচ্ছ নাকি জানি না, √3 + 4 + 4 + 4 + 4 কয়টা নিলাম? 1 2 3 4 5টা, সমান দিলাম, এরপরে ভাগ 5 করে দিলাম। দেখো 3 পয়েন্ট সামথিং আসছে, 3.546, মানে 4 থেকে ছোট, 4 থেকে এই মানটা ছোট। এগুলোই আছে আমাদের হচ্ছে অমূলদ সংখ্যা, নির্ণেয় অমূলদ সংখ্যা। তোমাদেরকে যদি বলি কোনো কারণে যদি বলতে 4টি অমূলদ সংখ্যা নির্ণয় করো, তাহলে এইভাবে নির্ণয় করবে। মনে করি এ বি সি ডি 4টি অমূলদ সংখ্যা, যেখানে এ সমান এত, বি সমান এত, সি সমান এত, ডি সমান এত, যেগুলোর মান তোমাদের ক্যালকুলেটর এটা দেখাবে, দেখে বলবে যে 4 থেকে মানগুলো ছোট, অতএব হচ্ছে এ বি সি 4টি অমূলদ সংখ্যা, নির্ণয় সমাধান শেষ। বুঝতে পারতেছ যে কীভাবে নির্ণয় করতে হবে। আমি তোমাদেরকে উদাহরণ 1 পর্যন্ত রাখলাম এই পর্বে। আমি এরপরে দ্বিতীয় পর্বে আলোচনা করব হচ্ছে বাস্তব সংখ্যার কিছু মৌলিক উপপাদ্য বৈশিষ্ট্য আছে। আজকে শুধু বাস্তব সংখ্যার ধারণা সম্পর্কেই থাক। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।